শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি পরম আল্লাহর কৃপায় তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি পাস্ট টেন্স পুরোটাই শেষ করিয়েছি। আজকের পর্বে আমরা পড়াবো ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে আমরা একটু আগে জেনে নিই। ফিউচার ইনডিফিনিট টেন্স হলো ভবিষ্যতে সাধারণত যে কাজটি ঘটে থাকবে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। তাহলে বন্ধুরা সংজ্ঞাটি আমার সাথে লিখো। সংজ্ঞা: ভবিষ্যতে সাধারণত যে কাজটি হবে বা ঘটে থাকবে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ফিউচার তাহলে বন্ধুরা আগে আমাদেরকে বুঝতে হবে ফিউচারটা কি। ফিউচার মানে যেটা ভবিষ্যৎ, ফিউচার মানে বোঝায় ভবিষ্যৎ। তাহলে সাধারণত ভবিষ্যতে যে কাজটি ঘটবে, এটি নর্মাল। যতটি ইনডিফিনিট টেন্স আছে সবগুলো ইনডিফিনিট টেন্স বললেই তোমরা বুঝবে যে সাধারণত ঘটে থাকবে, নর্মালি ঘটবে। তাহলে ভবিষ্যতে যে কাজটি সাধারণত ঘটে থাকবে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। তাহলে একটি উদাহরণের মাধ্যমে আমরা একটু বুঝতে পারি। যেমন আমি ভাত খাবো। এটি আমার আশা বা প্রত্যাশা। আমি ভাত খাবো অর্থাৎ এটি ভবিষ্যতে ঘটবে, যা এখনো ঘটছে না, যা অতীতেও ঘটে যায়নি, যা ভবিষ্যতে ঘটবে বলে আমি আশা করছি। তাহলে এই জাতীয় কোনো সেন্টেন্স হলে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা কি হবে একটু দেখো। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। আমরা কোনো টেন্সেই সাধারণত শ্যাল উইল দেখি নেই, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে 4টি আইটেম পড়িয়েছি এবং পাস্ট টেন্সের যে 4টি আইটেম পড়িয়েছি সেখানে কিন্তু আমরা কোথাও টু বি ভার্ব, শ্যাল বা উইল দেখিনি। তাহলে শ্যাল বা উইল দ্বারাই আমরা বুঝতে পারবো যে এটি ফিউচার টেন্স। সাধারণত শ্যাল উইল দেখলে বুঝতে হবে যে এটি বর্তমান কালেরও না, অতীত কালেরও ছিল না, এটি ভবিষ্যৎকালের। তাহলে শ্যাল উইল দেখলেই আমরা সাধারণত বুঝে নেব যে এটি ফিউচার টেন্স। তাহলে সাবজেক্টের পর শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে শ্যাল কোথায় হবে, কার সাথে শ্যাল হবে এবং কার সাথে উইল হবে তোমরা একটু লিখে নাও। শ্যাল সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল হয় আর বাকি সবসময় উইল হয়। সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বসে। আর উইল কোথায় বসে? তাহলে ফার্স্ট পার্সন ছাড়া বাকি সবসময় তাহলে উইল বসে। তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট পার্সন ছাড়া বাকি অন্য পার্সনগুলোতে উইল বসে।
তোমরা আমার সাথে একটু লিখে নাও, পার্সনগুলোতে উইল বসে, উইল বসে। তাহলে আবার একটু দেখো, ভবিষ্যতে সাধারণত যে কাজটি হবে, সাধারণত হবে, তাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলি, বা ভবিষ্যতে সাধারণত যে কাজটি হবে বা ঘটবে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। যেমন আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি বই পড়ব, আমি বাড়ি যাব, ইত্যাদি। তাহলে গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা আগেও বলেছি, এখনো আবার বলছি। প্রেজেন্ট ফর্মটা কি? ভার্বের 3টা আইটেম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এর মধ্যে 1 নং রূপটা হচ্ছে, 1 নং রূপটা যেটা প্রেজেন্ট ফর্ম, ভার্বের যে প্রথম অংশটা অর্থাৎ প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপর পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট যে রূপটা সেটাকে আমরা ভার্বের 1 নং রূপও বলি, আবার প্রেজেন্ট ফর্মও বলি। তার সাথে হবে অবজেক্ট। তাহলে শেল কোথায় হবে? সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শেল হয়, আর বাকি অন্যান্য পার্সনগুলোতে উইল হয়। এবার আমরা একটু মুছে দিচ্ছি। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন আমি বিদ্যালয়ে যাব, আমি বিদ্যালয়ে যাব। তাহলে আই এর সাথে বন্ধুরা কি হবে? আই সাধারণত ফার্স্ট পারসন। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি। ফার্স্ট পারসন কোনগুলো? আমি, আমরা, আমাদের, আমার নিয়ে যত রকম কথা সেগুলো হলো ফার্স্ট পারসন। তুমি, তোমরা, তোমাদের, তোমার নিয়ে যত রকমের কথা সেগুলো হলো সেকেন্ড পারসন। এবং আমি ও তুমি ছাড়া পৃথিবীর যা কিছু আছে সব হলো থার্ড পারসন। তাহলে আমি বিদ্যালয়ে যাব, তা আমি বলেছি যে ফার্স্ট পারসনের সাথে শেল বসে, তাহলে আই এর সাথে অবশ্যই শেল বসবে, আই শেল। তারপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব হচ্ছে যাব, যাবটা হচ্ছে ক্রিয়া, কাজ। তাহলে যাওয়া ইংরেজি হচ্ছে গো। তাহলে গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে আই শেল গো। যেহেতু স্কুলে যাব, একটা নির্দিষ্ট করে বলে দিয়েছে যে কোথায় যাব, স্কুলে যাব, গো টু স্কুল, যেটা নির্দিষ্ট করে বলে দিলে টু স্কুল, আই শেল গো টু স্কুল। যদি করা হয় আমি স্কুলে যাব না, তাহলে কি হবে? আমরা একটা নেগেটিভ ফর্ম দিয়ে করি, আমি স্কুলে যাব না, আমি স্কুলে যাব না। আমরা যেটা করেছিলাম আমি বিদ্যালয়ে যাব বা আমি স্কুলে যাব, তাহলে এটা হচ্ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হাবোধক বাক্য। আমি স্কুলে যাব না, সেটা হলো নাবোধক বাক্য। তাহলে নেগেটিভ ফর্মের সময় আমরা সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সাথে শুধু নট বসাবো। শ্যাল বা উইলের সাথে শুধু কি বসাবো? নট বসাবো। তাহলে I shall not go to school. আচ্ছা, তাহলে আমরা নেগেটিভ ফর্মটা কি হয় সেটা আমি একটু পরে লিখে দিচ্ছি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, 4টা ফর্ম আমি লিখে দিচ্ছি, তোমরা এখন আগে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে সাবজেক্ট বসেছে, সাথে টু বি ভার্ব শ্যাল বসেছে, শ্যালের পর নট হয়েছে, নট। এই নটটা কোথায় বসেছে? সাবজেক্টের পর টু বি ভার্ব, টু বি ভার্বের পরে সাবজেক্টের পর টু বি ভার্ব, তার সাথে কি বসেছে? নট বসেছে। আমি স্কুলে যাব না। আমরা একটা ইন্টারোগেটিভ, যদি আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তাহলে আমি যদি এটাকে করি, আমি কি স্কুলে যাব, আমি কি স্কুলে যাব, প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। তাহলে আমি কি স্কুলে যাব, আমি আগেও বলেছি, এখনো বলছি, বারবার খেয়াল করে দেখবে তোমরা, সবগুলো প্রায়
একই রকমের, শুধুমাত্র টু বি ভার্ব কোথাও চেঞ্জ হচ্ছে, কখনো ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, কখনো ভার্বের রূপ পরিবর্তন হচ্ছে, এতটুকুই। না হলে নেগেটিভ ফর্ম করা, ইন্টারগেটিভ ফর্ম করা এগুলো প্রায় একই রকম। আমি কি স্কুলে যাব, যখন আমি কি দ্বারা একটা প্রশ্ন করা হয়েছে, যখন প্রশ্ন করা হবে তখন তার সাথে যে টু বি ভার্ব ছিল, সাবজেক্টের সাথে যে টু বি ভার্ব ছিল সেটা ফার্স্টে চলে আসবে। তাহলে হবে কি শ্যাল, শ্যাল, শ্যাল আই গো টু স্কুল, গো টু স্কুল। যখন ইন্টারগেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ একটা ট্রান্সলেশন করতে বলা হয়েছে যেটা ইন্টারগেটিভ ফর্মে আছে, তখন অবশ্যই তোমরা প্রশ্নবোধক দিতে হবে। যদি তোমরা প্রশ্নবোধকই না দাও তাহলে তো এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে না। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স লেখার শর্ত হচ্ছে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে আর টু বি ভার্বটা সামনে চলে আসবে। তাহলে আমরা এবার করব নেগেটিভ ইন্টারোগেটিভ, 4 নম্বর। তাহলে আমি কি স্কুলে যাব, আমি এবার করছি নেগেটিভ ইন্টারগেটিভ, অর্থাৎ আমি কি স্কুলে যাব না, আমি কি স্কুলে যাব না, স্কুলে যাব না। তাহলে প্রশ্নবোধক করা হয়েছে কি দ্বারা, না দ্বারা, নেগেটিভ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভের সময় তোমাদের ইন্টারোগেটিভের কারণে শ্যালটা সামনে চলে এসেছে, শ্যাল আই। সাবজেক্টের পর আমরা দেখেছিলাম ভার্বের আগে কিন্তু নট বসেছিল, নটটা কোথায় বসেছিল, ভার্বের আগে। তাহলে শ্যাল আই নট গো টু স্কুল, গো টু স্কুল। তাহলে আমরা চারটা আইটেম করিয়েছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারগেটিভ, একটা নেগেটিভ ইন্টারগেটিভ। অ্যাফার্মেটিভের সময় কি দেখেছি, সাবজেক্ট, টু বি ভার্ব, তারপরে প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। নেগেটিভের সময় সাবজেক্ট টু বি ভার্বের সাথে নট বসেছে, তারপর ঠিক আগের মতোই মূল ভার্ব প্লাস অবজেক্ট। আর ইন্টারগেটিভের সময় আমরা কি দেখলাম, আমরা টু বি ভার্বের সামনে নিয়ে আসলাম আর বাকি আগের মতোই কিন্তু প্রশ্নবোধক অবশ্যই দিতে হবে। আর নেগেটিভ ইন্টারগেটিভের বেলায় কি দেখলাম, নেগেটিভ ইন্টারগেটিভের বেলায় দেখলাম টু বি শ্যালটা আগে চলে এসেছে, অর্থাৎ টু বি ভার্ব আগে আসবে, তারপরে সাবজেক্টের পরে নট বসেছে, তারপরে মেন মূল ভার্ব প্লাস বাকি অবজেক্ট এবং তার সাথে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তোমরা অবশ্যই এটার মতো করতে পারবে। তোমরা খাতার মধ্যে 4টা আইটেমের 4টা রুল লিখে নাও। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হয়, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক বাক্য। অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক বাক্য, হাবোধক বাক্য। হাবোধক বাক্যতে হয়েছিল সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, শ্যাল বা উইল প্লাস মূল ভার্ব, মূল ভার্ব প্লাস, মূল ভার্ব মানে প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে অ্যাফার্মেটিভ এটা করেছি আমরা 1 নাম্বার। তারপর নেগেটিভ, নেগেটিভ মানে না বোধক, নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে না বোধক, না বোধক। তাহলে না বোধকে ছিল সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, শ্যাল বা উইল প্লাস নট প্লাস ভার্বের 1 নাম্বার অর্থাৎ মূল ভার্ব, ভার্বের 1 নাম্বার মানে মূল ভার্ব বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অবজেক্ট। তারপর 3 নাম্বার আমরা করেছি অ্যাফার্মেটিভ করলাম, নেগেটিভ করলাম। তারপর 3 নাম্বারটা হচ্ছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধকে আমরা কি করেছিলাম, শ্যাল বা উইল সামনে নিয়ে এসেছিলাম, শ্যাল বা উইল সামনে নিয়ে এসেছিলাম।
প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং প্লাস অবজেক্ট। তারপরে আমরা 4 নাম্বারটা করেছিলাম নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভে আমরা কি করেছি, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে না বোধক প্রশ্নবোধক, অর্থাৎ এখানে না বোধকও থাকবে প্রশ্নবোধকও থাকবে। না বোধক প্রশ্নবোধক না বোধক প্রশ্নবোধকে কি থাকলো, তাহলে এখানে শ্যাল বা উইল আগে চলে আসলো। শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের 1 নং প্লাস অবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু টেন্সটা খুব ভালোভাবে বুঝতে পারবা। তোমরা যদি টেন্সটা ভালো করে না বুঝতে পারো তাহলে তোমরা গ্রামারের কোনো অংশই তোমাদের মাথায় ঢুকবে না, তোমরা বুঝতে পারবে না। যে কোনো শিক্ষার্থী প্রথমে অবশ্যই সেন্টেন্স চিনতে হবে, কোনটা কোন সেন্টেন্স। তারপর তোমাদের যেগুলো মূল ফাউন্ডেশন সেন্টেন্স চিনতে হবে, পার্সন চিনতে হবে, তারপরে ভার্বের ফর্মগুলো জানতে হবে, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এগুলো জানতে হবে, টেন্স জানতে হবে। তারপরে তোমরা এই টেন্স তারপরে আর যেগুলো বললাম সেগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে জানো, তাহলে তোমাদের গ্রামারের ফাউন্ডেশনটা হলো। তারপর তোমরা ভয়েস চেঞ্জ, আমি সামনের দিকে তোমাদের ভয়েস ন্যারেশন এগুলোরও ক্লাস নিব। তো তোমরা আজকে যে আইটেমগুলো তোমাদেরকে করানো হয়েছে বা সেগুলো প্র্যাকটিস করবে, মুখস্থ করবে, একটি নোট খাতার মধ্যে সুন্দর করে নোট করবে, নিজেরা সেন্টেন্স তৈরি করে চেষ্টা করবে যে নিজেদের মতো তৈরি করার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, এখানেই ধন্যবাদ রাখি।